গ্রামের বাড়ি লাল দুটো কালার। কালকে রাত্রি আমার শ্বশুরবাড়িতে ঢুকতে ঢুকতে বেজে গেছে প্রায় তোমাদের 11:30-12টার কাছাকাছি। কেন এত রাত্রে হঠাৎ করে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসার ডিসিশন নিলাম সেটা তো বলবোই। তার পাশাপাশি শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন 1 মাস পরে কেমন কাটলো সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। বাট আমি কিন্তু একটা জিনিস ভুল করেছি, সেটা হলো শিবানীদিদের ফোন করে আর বলে দিইনি যে বেডশিটটা, পিলো কভার এগুলো সব চেঞ্জ করে রাখতে। কি আর করা, 1 মাস আগের পিলো কভার থেকে শুরু করে বেডশিট সমস্তটা তুলেছি একা একাই। তাও তোমাদের গোপুদা ছিল আশেপাশে একটু হেল্প করে দিয়েছে। আর তা বাদে আরও একটা জিনিস আমি ভুল করে গেছি, ওয়াশিং মেশিন ভর্তি করে মানে অন্ততপক্ষে 7 থেকে 8খানা বেডশিট মানে যতগুলো পেরেছিলাম মন মতন গায়ে দিয়েছি, পেতেছি, সব তুলে তুলে রেখে দিয়ে গেছি। আর ওগুলো কাচতেও ভুলে গেছি। এবার ওয়াশিং মেশিনের ভেতর তো 5 থেকে 7টা বেডশিট একসাথে কাচা যাবে না। মোটামুটি ধরো 6টা মতন বেডশিট ছিল আর 2টো বেডশিট আমি বিছানা থেকে তুলেছি। একটা তোমাদের গোপুদা গায়েটাই দিয়েছে আর বান্টি এসে নাকি একদিন শুয়েছিল রাত্রে। মানে সব একে একে বেরোচ্ছে যে কি কি কাজকর্ম উনি করেছে। তাই বললাম ঠিক আছে তোমরা শুয়েছো যাই করো, 1 মাস তো হয়ে গেছে। বেডশিট পাল্টে সমস্ত ওয়াশিং মেশিনের ভেতরে দিয়েছি, দিয়ে ড্রাই ক্লিন হয়ে গেছে। আর এখন হলো যে জামা কাপড়গুলো হাতে কাচা সেগুলো কাচা হয়ে গেছে। যেহেতু এতগুলো জামা কাপড় একসাথে মেলার মতন জায়গা আমার বাড়ির ছাদে নেই, আর ছাদে যেহেতু এক্সাম চলছে উঠতেও পারবো না, তো বাপিদার ছাদে জামা কাপড় মেলতে হবে। এদিকে আবার বাপিদার মায়ের হলো দিবসী, মানে 2 বছর হলো বাপিদার মায়া মারা গেছে, তো তার জন্য ছাদে প্যান্ডেলও বাঁধা, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো আমি আবার ভয়ে ভয়ে গেছি জামা কাপড় মেলতে যে আজকে মানে কাজ না পরে কাজ। তো পরে আমাকে বৌদি ছাদে নেমন্তন্ন করে গেছে যে কাজটা রয়েছে তোমাদের মঙ্গলবার। তো আমি তারপর শ্রেয়াকে বললাম, শ্রেয়া তাহলে তুই জামা কাপড়গুলো সব নিয়ে আয়, এনে আমাদের যেগুলো ছোটো ছোটো যেগুলো হাতে কাচা হয়েছে সেগুলো সব আমাদের ব্যালকনিতে মেলে দিক, আর ছাদে বেডশিটগুলো সমস্ত আমি মেলে টেলে দিয়েছি। অ্যাকচুয়ালি কী হচ্ছে, সকাল ধরো 9:30-10টার ভেতর জামা কাপড় কাচা কমপ্লিট মেলা হয়ে গেছে, বাট রোদ এক ফোঁটা ওঠেনি। আজকে এত পরিমাণে কুয়াশা ছিল, মানে সকাল 9টা 8:30-9টার সময় আমি যখন ঘুম থেকে উঠছি তখন মানে মনে হচ্ছে কি মনে হয় ভোর 5টা-6টা এরকম একটা ব্যাপার। তারপরে মানে বাড়িতে ঢুকে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে কালকে রাতে শুতেও অনেকখানি লেট হয়ে গেছে। গাছগুলো দেখি মরে পুরো ভূত হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাছগুলোতে একটু জল দিয়েছি। ঘরে আমার একটা মানি প্লান্ট ছিল, সেই মানি প্লান্টটাও মরে গেছে, এসে তাড়াতাড়ি করে ওটাতে একটু জল দিয়েছি। দেখা যাক গাছটা বাঁচে কি বাঁচে না। প্লিজ তোমরা সবাই প্রার্থনা করো আমার গাছগুলো যেন বেঁচে যায়। আমার ঠিক নয়, গাছ যাই হোক পরিচর্যা তো সবাই মিলেমিশে করা হয়, গাছগুলো যেন অ্যাটলিস্ট বেঁচে থাকে। তো এই দেখো ছাদে অলমোস্ট আর কোনো জায়গাই নেই। আর ওপাশ থেকে একটা মানে মানে এত পরিমাণে বিছানার চাদর মেলেছি, ভাড়ে একটা দড়ি ছিঁড়েই গেছে। কতগুলো দড়ি আনাতে হবে তোমাদের গোপুদাকে দিয়ে। বাপিদার ছাদ বলো কি আমার জানলা দড়িটাও এসে দেখি ছিঁড়ে ভুড়ে পড়ে রয়েছে। কি যে একটা অতিষ্ঠ অবস্থা বাড়িতে 1 মাস পরে ঢুকে। যেমন অবস্থা ধুলোবালিময় ঘর বাড়িগুলো, অগোছালো অপরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম অবস্থা ঠাকুর ঘরটা অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ওয়াশরুম দুটো। বাপরে বাপ, কালকে রাত্রির কটা বাজে 1:45টার সময় তোমাদের গোপুদাকে দিয়ে বাথরুম পরিষ্কার করিয়েছি। ওয়াশরুম করানোর পর বলেছে আমি ওয়াশরুমে যাবো, আমাকে বলছে গোবিন্দর ওয়াশরুমে যাবো। আমি বলছি না, আমি কারো ওয়াশরুমে যাবো না, আমার ওয়াশরুম তুমি ক্লিন করে দেবে, আমি তারপরে যাবো। আর এই হলো গোবিন্দর জানলার অবস্থা। সেরকমই মানে 6টা ঘরের 6টা জানলারই একই অবস্থা, শুধু গোবিন্দর ঘরটা আমি তাড়াতাড়ি করে এসে ভিডিও করতে পেরেছি, বাকিগুলো মানে মানে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে মানে যে পরিষ্কার করে শিবানী দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে যাতে কোনো মানে ঝগড়াঝাটি না হয়। এই দেখো সকাল সকাল আমি গোবিন্দর নাম খোদাই করেছি গোবিন্দর ঘরে, দেখেছো? আমার দেওয়ার আমাকে কত ভালোবাসে, আমার জন্য গিফট রেখে গেছে যে বৌদি এসে আমার নাম খোদাই করবে আমার জানলায়। মানে কি পরিমাণে ধুলো আর কি করে যে ও থাকে এখানটায় দেখো, মানে কবেকার সেই মানে এই যে মাটি চুটি সব এখানে রয়েছে। টপ দুটো ওই পেছনে রেখে দেয়, তার জন্য ওদের কোনো দোষ না। ওরা জানলা খুললে ধাক্কা লাগে, ওরা হাত দিয়ে নামানামি করে না, এটা তো স্বাভাবিক, ওরা ছোট মানুষ অত বোঝে না। এই দেখো কি ধুলো, আর বলেছে আজকে এগুলো পরিষ্কার করা। মানে আমি কথা বলছি তো আমার নাকে মুখে ধুলো চলে যাচ্ছে, মানে যেগুলো আমি দেখতে পাচ্ছি না, মানে এইদিকে গেলেই ধাম করে আমার মুখের ভেতর ঢুকে যাচ্ছে। এগুলো ভালো করে এখন সব পরিষ্কার করতে হবে। একটা শুধু ওর ঘর নয়, আমার ঘরগুলোর একই অবস্থা। আস্তে আস্তে এগুলো পরিষ্কার করতে, রোড সাইডে ঘর হলে এই সমস্যা। দেখতে পাচ্ছি এটা মনে হয় 10 দিন হয়তো ওরা জানলাটা খোলেনি, এই অবস্থা।
ঘর বাড়ি পরিষ্কার করতে না করতে মাথার উপর আর একটা পেশা, সেটা হলো বাপের বাড়িতে তো ঘুম থেকে উঠে আমার মতন আমি কাজকর্ম করতাম। ও টিচার পড়াতে আসতো বিকেলবেলা ধরো 4টে নাগাদ, তো টেনশন ফ্রি থাকতাম লিটিল গোল্ড যত দেরি করে উঠুক। বাট এখানে তো তা হবে না, কিন্তু টাইম টু টাইম, মানে লিটিল গোল্ডের টিচার 12টায় আসবে, মানে ওকে 11:30টার ভেতর আমাকে রেডি করতে হবে। তো ওকে তো ডাকাডাকি চলছে। তারপর হলো ফ্রিজ ভর্তি আমার টমেটো, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, বাপরে বাপ এমন মানে শিকড় গজিয়েছে, সে শিকড় কেটে বাদ দিয়েও ফলের মূল যে অংশ, মানে সবজির যে মূল অংশ সেটা পাওয়া যাচ্ছে না। তো সেগুলো একটু তালি মেরে মেরে শ্রেয়াকে দেখিয়ে দিচ্ছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা সব ধুয়ে টুয়ে মানে ওই ওটাকে কি বলে, জানলায় রোদ্দুরে শুকাতে দিয়েছি অনেক কাঁচা লঙ্কা। তারপরে তোমাদের গপুদাকে বলেছি কি কি বাজারঘাট নেই সেগুলোকে তুমি নিয়ে আসো। এই যে এখানে বসে বসে শ্রেয়া হলো পেঁয়াজের গায়ের খোসা ছাড়িয়ে দিয়েছে, আর আমি কিছু কিছু পেঁয়াজ কেটে একটু হেল্প করছি। ওদের আজকে বাড়ি যেতে যেতে প্রায় বেজে গেছে তোমাদের 12:30 1টার কাছাকাছি। ওরা ঢুকেছে প্রায় তখন কটা বাজে, 9:30 পৌনে 10টা হবে। এরই ভেতর তোমাদের গপুদাকে কফি বানিয়ে দিয়েছি। একবার এসেছিল, তারপরে বললাম যে সকালবেলা ব্রেকফাস্ট করো, আমি রুটি তরকারি বানাই। তো বললো না, আজকে যেহেতু এক্সাম রয়েছে, এক্সামের ওখানটায় খাবার দাবার কি এসছে উনি সেগুলো খেয়ে নেবে। আমি বললাম ঠিক আছে। তারপর লিটিল গোল্ডের কি কি নেই বললাম। তো তার ভেতরে এই যে শশা, তার ভেতরে গাজর, তারপর কুমড়ো, মিষ্টি আলু, এই সমস্ত নিয়ে এসছে। আর লিটিল গোল্ডের টিচার অলরেডি ঢুকে গেছে। লিটিল গোল্ডকে এখন তাড়াতাড়ি করে পড়তে বসিয়ে দেবো। তো আমি বলছিলাম মা একবারে স্নান টান করে তুমি মানে পড়তে বসো, তাহলে টেনশন ফ্রি হবে। আর যেহেতু শীতকালের বেলা, দেখতে দেখতে টাইম যে হুশ করে কিভাবে বেরিয়ে যায় জানি না। তো তার ভেতরে যেহেতু দেখলাম আমার কাছে এক্সট্রা কাঁচা লঙ্কা থেকে শুরু করে আরও অনেক কিছু রামদা দিয়ে গেছিলো, পালং শাক, তারপর ফুলকপি, এগুলো আমি কিছুই খাইনি। এগুলো ধরে আমি শিবানীদিকে দিয়ে দিয়েছি, বলেছি তোমরা নিয়ে গিয়ে খেতে, কারণ এত সবজি আমি একবারে খেয়ে পারবো না। আমার সব থেকে বড় আরও একটা ভুল হয়েছে, আমি যখন গেছি তখন যদি শিবানীদিকে ধরে সমস্ত ফ্রিজ ফাঁকা করে মাছ মাংস যা ছিল দিয়ে দিতাম, তাহলে এই মানে সবজিগুলো আর নষ্ট হতো না। অ্যাটলিস্ট আমি তো খেতে পারিনি, কেউ তো খেয়ে মানে খুশি হোক। তুই লাগিয়েছিস, তুই ঠিক করে বা। লিটিল গোল্ডকে পড়তে বসিয়ে দিয়ে লিটিল গোল্ডের টিচারের জন্য কফি বানিয়েছে। আর এপাশে এই দেখো অ্যাপেল কেটে রেখে দিয়ে গেছে। তার পাশাপাশি এখানটা আরেকটু কেটে রেখে দিয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা। আদাটা কম কুচিয়েছে আজকে, যেহেতু আমার আদা মশলা পেস্ট করে কোনো কিছু রান্না করা ছিল না। তো আমি বললাম যেহেতু দেরি হয়ে গেছে আর আদা কোচাতে হবে না, যেটুকু করেছিস কর। পালং শাক আনতে বলেছিলাম তোমাদের গপুদাকে, সে পালং শাক আনেনি। রামদা যে পালং শাক দিয়েছে তার ভেতরে শামুক দেখে আমার আরও খেতে ভক্তি হয়নি, ওটা ধরেই পুরো ফেলে দিয়েছে। আর ফুলকপি আমি খাবো না, আমার প্রচণ্ড গ্যাসের ব্যথা হচ্ছে। লাস্ট লাইভে গেছিলাম তখন বলছিলাম না হাঁসের ডিম পাতাকপি দিয়ে ওই সমস্ত খেয়ে আমার এত পরিমাণে গ্যাস হয়েছে, মানে বুকের পাঁজরের নিচে এত ব্যথা হচ্ছে। গ্যাসের ওষুধ খেয়েছি, রাতের বেলা উঠে বসে থাকছি, একটা বিধিবিচ্ছির অবস্থা। তো আমি মুসুরির ডাল অলরেডি সিদ্ধ করে নিয়েছিলাম 2 দিনের মতন, আর তার সাথে পেঁয়াজ আর একটা ওই 2টো টমেটো ছিল, সেই টমেটো দুটো বলছে ধুয়ে পুচিয়ে দিতে, টমেটো নাকি অনেক দাম। তো এই দিয়ে আমি আজকে মুসুরির ডাল রান্না করব। আর তার সাথে হলো গিয়ে কুমড়ো, আর লিটিল গোল্ডের জন্য কয়েকটা পালং শাক ফ্রেশ একদম কচি যেগুলো বলেছি সেই কয়টাই বেছে রাখ, সেখান থেকে একটু পালং শাক নিয়েছি। আর বেগুন কেটেছিল হলো পালং শাকে দেওয়ার জন্য। এই দিয়ে একটা চচ্চড়ি মতন আমি ভেজেছি, যেহেতু আমি নিরামিষ খাবো। কিন্তু মা প্রচুর জিনিস কালকে রাত্রে তোমাদের গপুদে যখন বাবুর জন্য ওই ভেজ প্যাটিসটা দিতে গেছে দিয়ে দিয়েছে। হাঁসের ডিম কষা থেকে শুরু করে শিঙি মাছ থেকে শুরু করে কই মাছ বাঁধাকপি দিয়ে সমস্ত ব্যাগ ভর্তি করে তার সাথে এক বাটি ভাত সব দিয়ে মা পাঠিয়েছে। তো তার জন্য ওগুলো রয়েছে। আর আমাদের সানডে একটা ইনভিটেশনে যাওয়ার কথা রয়েছে। কি করছে? জিপটা কি সুন্দর বানালো। আমরা এখন স্নান ধার সমস্ত কমপ্লিট। আর ওই যে শিবানী দিয়ে এসছে, কোথায় তারা তো এখন বেরোয়নি, কি করছে? শিবানী দিয়ে লিটিল গোল্ড ঘরে রয়েছে, আমি এখন একটু ছাদে যাব চেক করতে জামা কাপড়গুলো কত দূর কি শুকিয়েছে সেই। আরে বাবা ওই দেখো ওর 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 ওই নিয়ে আবার চলে এসছে। কেন এটা কি করবি, এখানে মেলবি? আবার বলে বাপির ওখানে। বাপি কি তোমার বন্ধু? বলো বাপি কাকা, বাপি জ্যাঠা। বাপি জ্যাঠারা কেউ বাড়িতে নেই মা, বাপি জ্যাঠারা সবাই অসুস্থ, এখন যাওয়া যাবে না। আমরা কালকে যাবো, দেখো প্যান্ডেল হয়েছে, আমরা এখানটায় আসবো, নেমন্তন্ন তো আমাদের এখানে। কি হয়েছে? ওয়াটারমেলন ফ্যানটা, তা তো আমি জানি না। লিটিল গোল্ডে একটা ওয়াটারমেলন ফোন ছিল না, ফ্যান ছিল না, যেটা ওর পিপি কিনে দিয়েছিল নিউ টাউনে যে ঠাকুর দেখতে গিয়ে, তো সেটা খুঁজে পাচ্ছে না। আর হঠাৎ করে এখন মনে হচ্ছে, তো আমাকে হঠাৎ করে রেডি হতে দেখে তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা নাইটি ছিল,
ওই নাইটিটা না আমার গায়ে একটু ছোট হয়েছে, মায়ের জন্য কিনেছিলাম। আমারও ছোট হয়েছে, যে আমি রাখবো তার কোনো উপায় নেই, তো বড় সাইজ কিনবো। আর তার পাশাপাশি লিটিল গোলকে নিয়ে অনেকদিন বাইরে কোথাও ঘুরতে যায় না, একটু বাইরে থেকে আউটিং করে আসবে। লাস্ট দিন মনে আছে পূজার জন্য যখন নাইটি কিনতে এসেছিলাম, তখন আমি মায়ের জন্য দুটো নাইটি কিনেছিলাম। একটা মায়ের ফিট এসছে, আর একটা না একদম ছোট হয়ে গেছে, ওটা আমারও ছোট, তো ওটা রেখে কোনো লাভ নেই। তো আমি ভাবলাম যে আমি এক্সচেঞ্জ করে একটা ভালো কোনো নাইটি নিয়ে নিই যেটা পরতে পারবো। আর ওটা ফুল হাতা ছিল, অ্যালেন কাটে ছিল, তো ওটা পাল্টে আমি ভেবেছি এই দুটোর ভেতর থেকে রেড কালার নেবো। তারপর বললাম না না, এটা ভীষণ কটকট লাগছে, এত কটকটা রঙের মানে ওটাকে কি বলে নাইটি, সবসময় ব্লগে বললে কেমন লাগবে। তো তোমরা না একটু কমেন্ট করে আমাকে জানাও, এই নাইটি দুটোর ভেতর থেকে একটা নিলে কি ভালো করতাম, তাহলে গিয়ে নিয়ে আসবো। তুমি যাওয়ার সময় বমি করনি তো গাড়িতে? ঠিক আছে না? অনেক বাচ্চা আছে না বমি করে, ঘুম পাড়িয়ে নিয়ে গেছে, তার জন্যই মানে একটা সিট দুটো সিট এক্সট্রা গাড়িতে বলেছি থাকে যেন, না হলে ও সারা রাস্তা বমি করতে যায়। খুব সুন্দর ভিউ না, ইটভাটা সব আছে এদিকে। আমরা ইটভাটা আর ঘুরতে পারিনি, আমরা ওইটুকু গ্রামের বাড়ি। হ্যাঁ এমনি এখানে কোথায় আমার প্যাকেট লাগবে না। অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ির থেকে চলে এসেছি এই একটা কারণেই, এই যে সুন্দর মুহূর্তটা তোমাদের গোপুদার সাথে আমি কাটাচ্ছি, মনে হয় কত যুগ পরে যে উনি আমাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর না হলে কি হয়েছিল বলো তো, আমার এই 1 মাসের গ্যাপটা ওনার সাথে না খুব দরকার ছিল। মানে বিরক্ত হয়ে গেছিলাম আমি ওনার উপর, মানে না ঠিকঠাক টাইম মতন খাওয়া দাওয়া, না স্নান, সমস্তটাই মানে সবসময় অফিস অফিস আর অফিস। সবাইকে দেখি, সবার বাচ্চা কাচ্চা কি সুন্দর তার বাবার সাথে ঘুরে ফিরে বেড়ায়, আমার বাচ্চাটা পেতো না, আমি আমার স্বামীকে পেতাম না, ওটা নিয়ে একটা ক্ষোভ ছিল, আক্রোশ ছিল। আমার মাই আমাকে বুঝিয়ে সুঝিয়ে বললো যে দেখ, সবারই জীবনে একটা ফেজ আসে, আপস অ্যান্ড ডাউন তো আসবেই। আর তুই যদি রাগ করে এখানে বসে থাকিস, আর বারবার করে মানে গোপুচন্দ্র ফোন করছে মাকে যে পাঠাও পাঠাও পাঠাও, ওনার মেন রাগ হলো আমি ওনাকে ফোন করে খবর নিই না যে উনি খেয়েছে কি খায়নি। আর আমার মেন রাগ হলো তুমি কেন আমার আর আমার মেয়ের খবর নাও না। বাপের বাড়িতে আসার পর থেকে কয়বার তুমি মানে আমাদের জন্য খাবার দাবার কেনা থেকে শুরু করে কয়বার আমাদের খেয়াল যত্ন তুমি করতে গেছো। তো সব রাগ অভিমান মিটে গেছে মায়ের হস্তান্তরের জন্য। তো মা বলেছে এরকম হয়ে থাকে, এরকম সংসারের নিয়ম নাকি এটা, যে বড়েরা নাকি সারাক্ষণই ব্যস্ত থাকবে, বউদের নাকি তাদের পা তেলাতে হবে। তো যাই হোক আমি চলে এসেছি ওই কারণেই। আর তার সব থেকে বড় কথা মা যেটা বললো যে তোমাদের গোপুদার খাওয়া দাওয়ার প্রচুর কষ্ট হচ্ছে। মিষ্টির দোকানে মানে প্রত্যেক ধরো সপ্তাহে যদি মিষ্টির দোকানে 1000, 1200, 1300, 1400 টাকা বিল হওয়া কোনো ব্যাপার নয়। মানে একবারে মিষ্টি, কোথায় প্যাটিস, কোথায় ভাজা পোড়া, এই সমস্ত খেয়ে থাকছে। শরীরটাও খারাপ। মাকে ফোন করে বারবার গান গায়। তো মা বললো খাওয়া দাওয়ার কষ্ট, আর গোপাল যেহেতু টাইম মতন মানে টাইম মেনটেন করতে পারে না, দুপুরবেলা গিয়ে বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে না, তো বললো গিয়ে 2 দিন থেকে ওনার সাথে মানে মিলমিশ করে তারপরে আসতে। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে জ্যামার চলছে প্রচন্ড মাত্রায়, তোমাদের গোপুদাই বলছে ওই বাড়িতে থাকতে। বলো কি করেছো? আমি ঝুনু দিদু দাদুকে মিস করছিলাম, বলো দিদুকে মিস করছি, ঝুনু মিস করছিলাম। ঝুনু মিস করছিলাম, আমাকে বলছে দাঁড়াও আমার দিদুর সাথে দেখাও, আমি দিদুকে বলে দেবো তুমি আমাকে এই করেছো ওই করেছো, তুমি আমার গলা মুছাওনি। কালকে বলছে দিদু ভালো, আমি বলছি কেন দিদু ভালো কেন? দিদু আমার যত্ন করে, দিদু আমার গলা মুছায় দেয়, আমাকে তৈরি করে দেয়। ওরা তৈরি করে দেয়, তোরা এই তৈরি কে করেছে? এখন তৈরি করে দেয়, দিদু করেছে। এখানে এখানে প্রতিদিন গু দিদু ফেলেছে, নাকি সুচু করিয়েছে, কে করেছে? হিসু ফেলেছি, কে করেছে এগুলো? তোমার ঘরে খেলাচ্ছে। আর মা মারলে কে বকেছে মাকে? আমি না, না মা বকেছে, তুমি বকনি। আমি বকেছি? একটুও বকিনি। এখন আর একটুও দেরি করলে হবে না, ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজছে, মানে টাইম হুশ করে বেরিয়ে গেল, আসার আগেই যাওয়ার টাইম। তো যাই হোক দেখি বাপের বাড়িতে গিয়ে আবার 2-5 দিন থাকবো। এই জ্যামারের অত্যাচার আমি তো ভিডিওই আপলোড দিতে পারছি না, কালকে দুপুর 2টোয় আসবো। বাই।